আহ, সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ, সেট আপ স্কুলের পক্ষ থেকে আজকের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। ধারাবাহিকভাবে নিয়মিত রুটিন অনুযায়ী আজকে আমাদের কি আবারও চলে এসেছি আমি আমাদের বিজ্ঞানের রসায়ন অংশ নিয়ে। আমি সাইম আপনাদের সাথে। গত ক্লাস থেকে অলরেডি আপনারা আমাকে চেনেন। আচ্ছা, আজকে আমাদের যেটা টপিকস সেটা হলো যে অলরেডি আমাদের একটা ক্লাস হয়েছে, আজকে হলো লেকচার 2। আমরা জানি আমরা এখনো ফার্স্ট চ্যাপ্টারে রয়েছি। আমরা মানে রসায়নের যে প্রথম চ্যাপ্টার যেটা, সেটা হলো পদার্থের অবস্থা। এবং এই পদার্থের অবস্থার আজকে আমরা দেখব ব্যাপন ব্যাপন এবং নিঃসরণ। তো আজকে আমাদের যে টপিকস ব্যাপন এবং নিঃসরণ, মজার ব্যাপার হলো এখন থেকে আজকের আমরা যে কোর্স প্ল্যান মানে আজকের যে আমি যেভাবে টপিকস গুলো সাজিয়েছি, এটা দিয়ে আপনারা যখন এইচএসসি তে যাবেন, ইন্টারমিডিয়েটে যাবেন, তখন আপনাদের ব্যাপন নিয়ে কোনো কনফিউশন থাকবে না যারা ইন্টারমিডিয়েটে যে সায়েন্স পড়বেন। তো আজকে যারা শিক্ষার্থী যারা থাকবেন, সবাইকে একটু বলবো যে পুরো ক্লাসটা একটু মনোযোগ দিতে। যে আজকে যদি আপনারা এই টপিকসটা যদি আজকে ভালো করে বুঝে যান, তাহলে ইন ফিউচার আপনাদের জন্য এটা অনেক কাজে লাগবে। কারণ হলো ব্যাপন টপিকসটা আমাদের ইন্টারমিডিয়েটেও আছে। তো আজকের যে টপিক দেখা যাবে যে অনেক কিছুই হয়তো আপনাদের সিলেবাসের বাইরে আমি পড়াবো, যেগুলো হয়তো আপনাদের ফিউচারে লাগবে বা এখন থেকে শিখলে আপনারা বিজ্ঞানের যে মজাটা সেটা আপনারা পাবেন। এই জন্য সবাই আর হলো যে যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে জানাবেন। অবশ্যই এরকম হবে না, আমি এমন ভাবেই পড়াবো আপনারা যেন বুঝতে পারেন ধীরে সুস্থে এবং ভেঙে ভেঙে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে আমাদের টপিকস হলো ব্যাপন এবং কি নিঃসরণ। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যদি স্লাইড নেক্সটে যাই, তাহলে আজকের লেকচারে যা যা থাকছে জাস্ট আপনাদেরকে আরেকবার দেখানোর জন্য রিভিউ, জাস্ট আমি তো বলেই দিয়েছি। তাহলে সেটা হলো আমাদের কি ব্যাপন, যেটা আমরা বলছিলাম। ব্যাপনের সাথে আমরা কি দেখব, বৈশিষ্ট্য, সাথে কি ব্যাপনের শর্ত। শর্ত জিনিসটা কি, শর্ত জিনিস সম্পর্কে আপনারা আসলে সবাই মোটামুটি অবগত যে আমাদেরকে সবচেয়ে বেশি শর্ত কে দেয়, সিম কোম্পানিগুলো, তাই না? এটা আপনারা খুব ভালো করেই জানেন। বিশেষ করে যেহেতু আমাদের নিয়মিত এমবি লাগে, সো আমরা এটা জানি যে আমরা চাইলে এতগুলা এমবি নিয়ে কি হয়, 3 দিন মেয়াদ, 7 দিন মেয়াদ। অবশ্য 3 দিন মেয়াদ এখন আর নাই, এখন হলো 7 দিন এবং 30 দিন। গভর্নমেন্ট রুলস এইভাবে করে দেওয়া হয়েছে। যেমন আপনার আমার ফোনে আসে 20 জিবি, 25 জিবি, ঠিক আছে, মেয়াদ কয়দিন, 7 দিন। এই হলো অবস্থা। যাই হোক, এইরকম শর্ত। এরপরে আছে আমাদের কি নিঃসরণ। তাহলে আমরা আগে ব্যাপনটা জানবো, ব্যাপন, এরপরে আমরা নিঃসরণে যাব। তো এখন আপনাদের যে সিলেবাস, এইটুকুতে দেখা গেছে যে আমাদের নর্মালি যেটা আছে যে এই যে এই ব্যাপন সম্পর্কে একটু ধারণা আছে, আর এটার একটু হলো আমাদের উদাহরণ আছে, এইটুকুই আপনাদের আছে। আর হলো আপনাদের আছে নিঃসরণের হলো ডেফিনেশন, ঠিক আছে? নিঃসরণের ডেফিনেশন এইটুকু আছে। তো এখন আর ব্যাপন নিঃসরণের পার্থক্যটা আমরা, যেহেতু আমরা ব্যাপন এবং নিঃসরণ পড়বো, তাহলে সাথে আমরা পার্থক্যটাও বুঝতে পারবো। আচ্ছা, এখন দেখেন আপনাদের জন্য যেটা অ্যাডভান্স লেভেলের পড়া, সেটা হলো আপনাদের এইটুকু যে আমরা ব্যাপন থেকে আমরা গ্রামের সূত্র শিখবো, গ্রামের ব্যাপন সূত্র, এবং সাথে আমরা এটার কিছু গাণিতিক সমস্যাবলী আলোচনা করব, যেটা আসলে আপনাদের অ্যাডভান্স লেভেলের পড়ালেখা। এবং এটা যদি আপনি এখন থেকে পড়ে যান বা এগুলো শিখে যান, ফিউচারে আপনাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা
নেক্সট যেটা, সেটাতে আমরা যেতে পারি। তাহলে ব্যাপন জিনিসটা আসলে কি সেটা আগে আমাদের জানা দরকার, তাই না? আচ্ছা, তো ব্যাপন যেটা, এখানে আমাদের ডেফিনেশনে যেটা আছে যে স্থির চাপে উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কোনো পদার্থের কঠিন তরল বা বায়বীয় স্বতঃস্ফূর্ত ভাবে মানে চতুর্দিকে কি ছড়িয়ে পড়ার নামটা হলো কি ব্যাপন। এখন দেখেন, আমি যদি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দেই, এক্সাম্পলটা আসলে এইরকম। ব্যাপন আসলে, ব্যাপন মানে কি? ব্যাপ্তি, তাই তো? ব্যাপন মানে কি? ব্যাপ্তি। যদি আমাদের ছোট একটা জিনিস এইভাবে আস্তে আস্তে এটা কি হয়ে যাবে, ছড়িয়ে যাবে। বুঝতে পারতেছেন যে এইটুকু একটা জিনিস, এটা আস্তে আস্তে এইভাবে আমাদের কি হয়ে যাবে, ছড়িয়ে যাবে। এটাই হলো আমাদের কি ব্যাপন। তো দেখেন, আমরা যদি একদম রিয়েল লাইফ এক্সাম্পল যাই, ব্যাপন জিনিসটা কি সেটা হলো যে দেখেন, আমরা তো মোটামুটি সবাই কি সুগন্ধি ব্যবহার করি, মানে পারফিউম ব্যবহার করি। তাহলে দেখেন যে যখন একটা বদ্ধ ঘরে আপনি যখন পারফিউম দিয়ে রাখবেন, যে আপনি পারফিউম দিচ্ছেন বা ইউজ করছেন, তাহলে আমাদের পুরো ঘরটা কি আছে, বন্ধ আছে, ঠিক আছে, ক্লোজ করা আছে। তাহলে দেখেন, আমরা কিন্তু পারফিউমটা জাস্ট কিন্তু সাপোজ আমরা এখানে এক জায়গায় এটাকে স্প্রে করতেছি, তাহলে এক জায়গায় যদি স্প্রে করি, বাট এই আমরা যে রুমে এটা স্প্রে করব সেই পুরো রুমটা যদি আমাদের আবদ্ধ অবস্থায় থাকে, তাহলে যেটা হয় যে এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে এটা ছড়িয়ে যায়। এটা যখন ছড়িয়ে যায়, তাহলে এই যে যে সুগন্ধি যেটার কথা বলতেছি পারফিউম, এটা আস্তে আস্তে কিন্তু আমাদের নাকে চলে আসে। হ্যাঁ, এটা হতে পারে যে যখন এই অণুগুলো যখন আমাদের নাকে যখন আসতেছে, তখন হ্যাঁ এত দূর যেতে যেতে এই অণুগুলো তাদের তীব্রতা হারায়। তাদের তীব্রতা যখন হারিয়ে ফেলে, তখন হইতে পারে যে আমাদের এই গন্ধের যে মানে স্মেল যেটা, এই স্মেলটা হয়তো আমাদের নাকে একটু কম লাগবে। কারণ কি, এটা যখন অনেক দূরে চলে যাচ্ছে, আস্তে আস্তে এটার ঘনত্বটা এটা কি হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। যখন এটা হালকা হয়ে যাচ্ছে, তখন স্বাভাবিক যে আমাদের এটা আমাদের একটু কি হতে পারে, যে তীব্রতাটা কমে যায়। বাট তীব্রতা কমে গেলেও বাট সুগন্ধটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যায়। এটা হলো আমাদের ব্যাপনের একদম রিয়েল লাইফ একটা এক্সাম্পল। যেমন এখানে আমাদের দেওয়া আছে যে ফুলের সুগন্ধ ছড়ানো, তাহলে ওই যে ফুলের সুগন্ধর ক্ষেত্রেও কি সেম, হয়তো হ্যাঁ ফুলের ক্ষেত্রে এটা কি হবে, তীব্রতা কি হয়ে যাবে, কমে যাবে, মানে স্মেলটা কমে যাবে। বাট এটা কিন্তু ব্যাপন এইভাবে কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। তাহলে পারফিউমের গন্ধ যেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এরপরে দেখেন যে এখানে বলা আছে যে ঘরের এক কোণে সেন্টের বোতল খোলা মুখে রাখলে তার থেকে সেন্টের সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এটি হলো কি গ্যাসীয় পদার্থের ব্যাপন, তাই তো? তাহলে আমাদের ব্যাপন কিন্তু কঠিন, তরল, গ্যাসীয়, আমাদের সবগুলোই কিন্তু কি হতে পারে, হতে পারে। এরপরে আমাদের কি আছে যে তরল পানিতে কয়েক ফোঁটা তরল নীল বা তুতের দ্রবণ মেশানো হলো। এখন কথা হলো ভাইয়া, তুত কি? এখন তুত জিনিসটা বুঝতে গেলে তার চেয়ে আমি আপনাদেরকে এটা বলা হয়েছে কি, তাহলে তুত, তুত হলো আসলে এটার জন্য এখন আমাদের কি শেখা লাগবে, সংকেত শেখা লাগবে, তাই না? আমাদের কপার সালফেট আছে, সাথে 5 অণু পানি আছে, এই জিনিসগুলো। আচ্ছা, আমরা তাহলে আপনাকে এটার চেয়েও আরেকটু সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই, কারণ আমরা যেহেতু এখনো কেমিস্ট্রির পড়াগুলো হলো কোরিলেটেড, ঠিক আছে, মানে একটা টপিক্স এর সাথে আরেকটা টপিক্স এর কোরিলেশন আছে। সো আমরা যদি মানে পর্যায় সারণী যে আগে আমাদের মৌলগুলা দেখতে হবে, সংকেত দেখতে হবে, তারপরে আসলে এই জিনিসগুলো আসে। তো এটার চেয়েও আমি এখানে তারপর আমি একটু বলে দিই আপনাদেরকে যে কিছুক্ষণের মধ্যে পুরো পানি নীল বর্ণে কি হবে, পরিণত করবে, কারণ তুতের দ্রবণটাই হলো কি নীল। আচ্ছা, এটার চেয়ে আমি আপনাকে আরো একটা সহজ এক্সাম্পল, আপনারা অবশ্যই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম। আচ্ছা, তাহলে পটাশিয়ামের জন্য আগে কি আমাদের পটাশিয়ামের সংকেতটা জানতে হবে। তাহলে আমরা কি জানি, পটাশিয়াম হলো কে, পটাশিয়াম হলো কি কে। তাহলে পটাশিয়াম কে, কি বলছি, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। তাহলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের জন্য আমাদের ম্যাঙ্গানিজ একটা মৌল আছে, কি আছে, ম্যাঙ্গানিজ। তাহলে এই হলো আমাদের ম্যাঙ্গানিজ, এম এন, এম এন তে কি বলা হয়, ম্যাঙ্গানিজ বলা হয়। এরপর আমাদের কি হয়েছে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। যখন আমাদের পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের কথা বলা হচ্ছে, তার মানে এখানে কি আছে, অক্সিজেন আছে। তাহলে পার আসলে এখানে অক্সিজেন, এখন পার ম্যাঙ্গানেট এটার সংকেত, তাহলে এটা হলো কে এম এন ও ফোর। এই হলো পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সংকেত, ঠিক আছে। তাহলে কে এম এন ও ফোর, এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এইটার, আপনার কাছে সাপোজ একটা পাত্রে কি আছে, পানি আছে। তাহলে একটা পাত্রে যদি পানি থাকে, এই পানির ভিতরে যদি আপনি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কয়েকটা দানা যদি আপনি ছেড়ে দেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কয়েকটা দানা আপনি কি করবেন, এটার ভিতরে কি করবেন, ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখবেন যে আস্তে আস্তে পানির
যে পানির যে কালারটা এটা আস্তে আস্তে বেগুনি কালার ধারণ করতেছে। কি করতেছে? বেগুনি কালার। কারণ কি, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে কয়েকটা দানা আপনি ছেড়ে দিয়েছেন, ওইটা আস্তে আস্তে পানিতে কি হচ্ছে, মিশিয়ে যাচ্ছে। এতে যদি আপনি ওইটাকে, ওই যে আমরা যখন শরবত বানাই, যে পানিতে নিয়ে যখন আমরা চিনি, গ্লুকোজ বা যে কোনো কিছু নিয়ে, তো আমরা এমন করে কি করি, ঝাঁকাই বা ট্যাং যদি আমরা মিশাই, ওইটাকে আমরা কি করি, আমরা চামচ দিয়ে ওটা কি করতে থাকি, নাড়তে থাকি। বাট এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। যদি আপনি জাস্ট পানিতে যদি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কয়েকটা দানা যদি ছেড়ে দেন, এটা অটোমেটিক ভাবে আস্তে আস্তে এটা পানিটাকে কি করে ফেলবে, বেগুনি করে ফেলবে। তার মানে এটা হলো আমাদের একটা তরলের ক্ষেত্রে আমাদের এটা একটা কি ব্যাপন। আশা করি আপনারা এইটুকু সবাই বুঝতে পেরেছেন। এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা হবে না। তাহলে ব্যাপন জিনিসটা কি, আমরা একটা প্রথমে আমরা দেখলাম যে আমরা পারফিউমের যেটা, এটা দিয়ে আমরা বুঝলাম। তাহলে ব্যাপন জিনিসটা হলো কি হবে, এইরকম থাকবে, এরপরে এটা আস্তে আস্তে কি হয়ে যাবে, ছড়ায় যাবে, তাই না? এটাই হলো আমাদের কি ব্যাপন। ওকে, থ্যাংক ইউ এইটুকু বোঝার জন্য। আচ্ছা, তাহলে আমরা একটু নেক্সট যাই, নেক্সটটা দেখি আমাদের কি আছে। আচ্ছা, তাহলে এখন আসি আমরা ব্যাপনের বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য আপনি খুব সিম্পলি জানেন, তাহলে কি ক্যারেক্টারিস্টিক। তো ক্যারেক্টারিস্টিক এর ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, যে এখানে বলা হয়েছে যে কোনো চাপ এবং তাপ প্রদান না করে ব্যাপনের প্রক্রিয়া স্বাভাবিকভাবে ঘটানো সম্ভব। দেখেন এই জিনিসটা একটু আগে আমরা পড়ে আসছি। আমি বারবার একটা জিনিস বলি যে সায়েন্সের মজাটা হলো এখানে, যে দেখেন এই লাইনটা কিন্তু আপনাকে মনে রাখার দরকার নাই। কারণ কি, একটু আগে এই জিনিসটা আমরা পড়ছি, আমরা এখন মানে একটু আগে ব্যাপন নিয়ে যেটা আলোচনা করছি, ওইখানে কি আমরা এরকম কোনো কিছু বলছিলাম যে ওইটাকে চাপ এবং তাপ প্রদান করতে হবে? আমরা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কথা বলছি, আমরা যে পারফিউমের কথা বলছি, ওইখানে তো আমাদের কি এই তাপ এবং চাপের কোনো কি ছিল না, ঘটনা ছিল না। সো সেই জিনিসটাই দেখেন এখানে বাংলা দিয়ে এখানে লেখা হয়েছে যে কোনো চাপ, হ্যাঁ একটু সুন্দর করে লেখা হয়েছে, ভাষাটা জাস্ট কি করা হয়েছে, একটু সুন্দর করা হয়েছে, যে কোনো চাপ ও তাপ প্রদান না করে ব্যাপনের প্রক্রিয়া স্বাভাবিকভাবে কি করা সম্ভব, ঘটানো সম্ভব। আচ্ছা, তাহলে এই বৈশিষ্ট্য আমরা বুঝলাম। আমরা সেকেন্ড বৈশিষ্ট্য যেটা, ব্যাপন সর্বদা উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থান বা দিকে প্রবাহিত হয়। খুব সিম্পল, যখন এটা আমাদের প্রথম অবস্থায় যখন থাকে, তাহলে ওখানে কি থাকে, ঘনমাত্রাটা কি থাকবে, বেশি থাকবে। আস্তে আস্তে সেটা যখন ছড়িয়ে যাবে, তার মানে কি আস্তে আস্তে ঘনমাত্রাটা কি হতে থাকবে, কমতে থাকবে। এখন আপনি বলতে পারেন ভাই ঘনমাত্রা কি, সেটা তো বুঝি না। এটা কিন্তু একটা ব্যাপার না, ফ্যাক্ট। আসলে তাহলে ঘনমাত্রা আসলে জিনিসটা কি? তো দেখেন এখানে আসলে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আসলে পাওয়ানোর কিছু ব্যাপার থাকে। এখন এই ঘনমাত্রা জানতে হলে এখন আমাদের আবার কি জানতে হবে, মোলারিটি জানতে হবে। এখন এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের নবম শ্রেণীর সিলেবাসে কি নেই। তো তারপরেও আমি আপনাদেরকে জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি যে ঘনমাত্রা জিনিসটা কি। ঘনমাত্রা জিনিসটা হলো যে সাপোজ আমি যদি আপনাকে জাস্ট যেমন দেখি একটা জিনিস, যে মোলার ঘনমাত্রা। মোলার মোলার জিনিসটা কি, মোলার হলো যে কোনো কিছুর যদি ওইটা 1 মোলার হয়, যদি কি হয় 1 মোলার, তাহলে ওইটাকে আমরা মোলার ঘনমাত্রা বলি। যে কোনো কিছুর মান কি হবে, 1 হবে। এখন এই 1 এটা কিন্তু এরকম হইতে পারে যে 0.1, মানে ঘনমাত্রার এককটা হলো আবার কি এম, মোলারিটি যেটা বলা হয় আর কি। তো সেখান থেকে আমরা বলতে পারি যে উচ্চ ঘনমাত্রা, তার মানে সাপোজ আমি আপনাকে বলতেছি যে এই উচ্চ ঘনমাত্রা, তার মানে এটা সাপোজ আমি আপনাকে বললাম এটা 2 মোলার ঘনমাত্রার, সাপোজ জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, যে সাপোজ এটা 2 মোলার ঘনমাত্রার একটা কি আছে এখানে স্থান আছে, তাহলে সেখান থেকে আমরা কি হবে, এটা নিম্ন ঘনমাত্রা। তার মানে দেখেন এটা যখন আস্তে আস্তে এইভাবে যেতে থাকবে, সাপোজ এটা 1.8 হলো, এরপরে এটা 1.4 হলো, আস্তে আস্তে এটা 0.2 তে যে আমাদের থামলো, যে আমাদের এই জিনিসটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট এইটুকু আপনাদের বোঝানোর জন্য। আপনাদের এখন এগুলো আসলে সিলেবাসে নাই, আমি আপনাদেরকে এগুলা আরো কনফিউশন ক্লিয়ার করে দিব এই ঘনমাত্রা এই ব্যাপারগুলা যখন আমরা রাসায়নিক বন্ধনে যাব, বা নেক্সট যখন আমরা আরো একটু যৌগ নিয়ে আলোচনা করব তখন। এখন ঠিক আছে, এতটুকু এত কিছু আপনাদের মাথায় না নিলেও চলবে। আচ্ছা, এরপরে দেখেন যে পদার্থ নিম্ন ঘনমাত্রার স্থানে সমভাবে ছড়িয়ে পড়ার সময়ের উপর ব্যাপনের হার নির্ভর করে। তার মানে এটা কি বলা হয়েছে, যে আমাদের যখন একটা স্থানে যখন সমানভাবে এটা কি হবে, ছড়িয়ে পড়বে, তাহলে সেটা কি হবে, সময়ের উপর নির্ভর করবে। এই সময় জিনিসটা আমি ওই যে আপনাদেরকে দেখাইছি যে আমরা ম্যাথমেটিক্যালি যে আলোচনা করব, ওই জায়গাতে দেখাবো। ঠিক আছে, এখন এখানে দেখলে বুঝবেন না, আমরা ম্যাথমেটিক্যালি আলোচনা ওই জায়গাতে আমরা দেখাবো, তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। আচ্ছা, এরপর আসেন, বলছে যে তাপমাত্রা বৃদ্ধি করালে ব্যাপনের হার বৃদ্ধি পায় এবং ব্যাপন প্রক্রিয়া দ্রুত সংঘটিত হয়।
এটার ব্যাপারটা হলো অনেকটা এরকম যে সাপোজ আমাদের যেমন দেখেন আপনারা ফেসবুকে ওই যে এখন সবাই ওই যে একটা জিনিস খুব আমাদের যে অনেক গরম কক্ষ তাপমাত্রা অনেকে এখন তো ফেসবুক অনেকেই ইউজ করেন, ক্লাস করতেছেন, সবারই ফেসবুক আইডি আছে। তো দেখবেন যে ফেসবুকে একটা কমন একটা কথা আছে যে হাজারি স্যারকে এখন বলে দিও যে কক্ষ তাপমাত্রা এখন আর 25 ডিগ্রি সেলসিয়াস নাই, ওইটা 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। মানে এই যে আমাদের গরমের যে অনুভূতিটা, তাহলে এই কক্ষ তাপমাত্রা যে ব্যাপারটা মানে হাজারি স্যার যখন বই লিখছিলেন ওই সময়, তার মানে হয়তো তখন আমাদের যেটা কি ছিল যে আমাদের এই তাপমাত্রার যে উষ্ণতা যেটা মানে এইটা আসলে ওই রকম ছিল। এই জন্য স্ট্যান্ডার্ড মানে কক্ষ তাপমাত্রা বলতে কি স্ট্যান্ডার্ড যে তাপমাত্রা ওইটাকে বলা হয়েছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যেটা এখনো আমরা পড়তেছি। তো এখন তো গরমকালে আমাদের তাপমাত্রা আসলে 36, 37, 38, এমনকি এই বছর এখন পর্যন্ত 42-তেও উঠে গেছে, তাই না? চুয়াডাঙ্গার ওইদিকে 42 ডিগ্রি সেলসিয়াসও উঠে গেছে। তাহলে এই জন্য বলা হচ্ছে, তাহলে দেখেন সাপোজ যে 25 ডিগ্রি সেলসিয়াস যদি কক্ষ তাপমাত্রা হয়, তাহলে যখন এটা 30 ডিগ্রি সেলসিয়াস, যখন এটা কি 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি এই যে 5 ডিগ্রি সেলসিয়াস কি করা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে। তো এটাই বলা হচ্ছে যে এই তাপমাত্রাটা যখন বৃদ্ধি করা হবে তখন ব্যাপনের হার বৃদ্ধি পাবে, ব্যাপন প্রক্রিয়া দ্রুত সংঘটিত হবে। কেন সংঘটিত হবে? যেমন দেখেন যে ওই যে আমি বললাম যে তরল পদার্থে যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা আমরা দানাগুলো যখন ছেড়ে দিব, তো ওইটাকে যদি আপনি তাপমাত্রা বৃদ্ধি করেন, তার মানে কি হবে, ওই কঠিন যে দানাগুলো আছে ওরা কিন্তু দ্রুত গলে যাবে, যে দ্রুত কি হবে, দ্রুত তারা পানির সাথে ওইটা মিশে যাবে। দ্যাটস ওয়াই আমরা এই কথা বলতে পারি যে তাপমাত্রা বৃদ্ধি করলে ব্যাপনের হার বৃদ্ধি পায় এবং ব্যাপন প্রক্রিয়া দ্রুত কি হয়, সংগঠিত হয়। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা নেক্সট নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এইটুকু দেখেন, এইটুকু আপনাদেরকে বোঝানোর জন্য যেটা, সেটা হলো যে পদার্থের অণুর ঘনত্ব এবং মাধ্যমের কি ঘনত্ব, এটা এতক্ষণ আমরা যেটা আলোচনা করছি ওটাই আবার একটু সার্বিকভাবে দেখেন যে যে পদার্থের ব্যাপন ঘটবে সে পদার্থের অণুর ঘনত্ব। একটু আগে আমরা যেটা অণু নিয়ে আলোচনা করছি, অণুর ঘনত্ব বেশি থাকলে ব্যাপন হার কি হবে, বেশি থাকবে। খুব সিম্পল জিনিস। অণুর ঘনত্ব যদি দেখেন, আমরা ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কথা বললাম যে ওইখানে যদি আমরা 2-3টা দানা না ছেড়ে না দিয়ে যদি আমরা ওখানে 6-7টা দানা ছেড়ে দেই, খুব সিম্পল হিসাব ভাই, যদি আমরা 6-7টা দানা ছেড়ে দেই তাহলে অবশ্যই তার কি হবে, ব্যাপন হারটা কি হতে থাকবে, বেশি হইতে থাকবে। আর অণুর ঘনত্ব কম হলে ব্যাপন হার কি হবে, কম হবে। এগুলোও কিন্তু আপনার মুখস্থ করার কোনো কিছু নাই, যেটা আমরা বুঝেছি সেটাই। এরপর আসেন মাধ্যম। মাধ্যমটা কি? যে মাধ্যমে আমাদের ব্যাপনটা কি হবে, ঘটবে। তাহলে মাধ্যমের ঘনত্ব বেশি বেশি হলে ব্যাপন হার কি হবে, কম হবে। কেন? দেখেন আমাদের ওই যে দেখেন আমরা যেটা ব্যাপন করছি, তাহলে ওখানে মাধ্যমটা কি ছিল, আমাদের পানি ছিল। তাহলে দেখেন আমাদের পানির পরিমাণ যত, আমি দেখেন একটা এক্সাম্পল দিয়েই কিন্তু আপনাদেরকে সবটা বোঝানোর ট্রাই করতেছি। তাহলে ওখানে মাধ্যম আমাদের কি ছিল, পানি ছিল। তাহলে ওই পানিটা যদি পরিমাণ অনেক বেশি হয়, তাহলে সেখানে যদি আপনি 3-4টা দানা ছেড়ে দেন, তাহলে অবশ্যই কি সেটা খুব কম পরিমাণ হলে সেটা কি হবে, ব্যাপিত হতে থাকবে। আর যদি আপনার পানির পরিমাণটা যদি কম থাকে, তাহলে সেখানে যদি আপনি দানাগুলা ছেড়ে দেন, তাহলে এটা খুব দ্রুত কি হয়ে যাবে, ব্যাপিত হবে। খুব সিম্পল হিসাব। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আমাদের একটা সুন্দর একটা উদাহরণ আছে, সেই এটা আমি আপনাকে আর একটু পরে বুঝিয়ে পড়াবো। এটার আগে আমি একটু আপনাদেরকে নিঃসরণ বুঝে আসি। একটু আমরা নিঃসরণ বুঝে আসবো। সরি। আচ্ছা, এখন আসেন একটু নিঃসরণ। নিঃসরণের কথাটা কেন বলতেছি, নিঃসরণটা বুঝিয়ে আমি আপনাকে আবার ওই এক্সাম্পলটা পড়াবো। দেখেন, আমরা ব্যাপন যেটা পড়ছি, ব্যাপন এবং এখানে আমাদের থিওরিটিক্যালি যে জিনিসটা আছে সেটা না হয় আমি আপনাকে খুব সিম্পলি বুঝিয়ে দিচ্ছি। আমাদের ব্যাপন যেটা হয়, এখানে আমাদের চাপের কোনো প্রভাব নাই। আমাদের এখানে তাপমাত্রার কোনো, যে আমাকে ব্যাপিত করতে হলে ওখানে আমার তাপমাত্রা দিতে হবে বা চাপ দিতে হবে, এইরকম কোনো কিছু আমাদের নাই।
আর আমাদের নিঃসরণের ক্ষেত্রে খুব সিম্পল হিসাব, এখানে একটা বাহ্যিক চাপের প্রভাব থাকবে। কিসের প্রভাব থাকবে ভাই? একটা বাহ্যিক চাপের প্রভাব থাকবে, মানে বাহির থেকে আপনি একটা চাপ দিবেন। চাপ জিনিসটা কি? এই যে আমার হাতে মনে করেন একটা ফোন আছে, এই ফোনকে আমি ধরে সজোরে এমনি একটা কি দিব, জাতা দিব, আপনাদের ভাষায় যেটা সহজ ভাষা কি, জাতা দেওয়া। তাহলে জাতাটাই হলো আসলে কি, চাপ। কথাটা বুঝতে পারছেন? তাহলে সেই জাতা যদি আমরা দেই, আপনাদের ভাষায় বলতেছি, তাহলে যে কোনো একটা পাত্রের ভিতরে বা কোনো একটা আমাদের কন্টেনারের ভিতরে সাপোজ আমাদের গ্যাস আছে, কি আছে, গ্যাস আছে, তাহলে এই গ্যাসে আমরা ওই যে পাত্রটা আছে বা কন্টেনার আছে ওইটাকে বাইরে থেকে আমরা কি করব, চাপ প্রয়োগ করব। এখন এখানে আবার আরেকটা জিনিস থাকা লাগবে, ওই কন্টেনারের ছোট্ট একটা ছিদ্র থাকা লাগবে। কি থাকা লাগবে? ছোট্ট একটা ছিদ্র থাকা লাগবে। যেমন ছোটকালে খেয়াল করে দেখেন, আপনারা তো নবম শ্রেণীতে পড়েন, এখন তার এগুলো খেলেন না, এগুলো আমরা একদম পিচ্চি কালে খেলতাম আর কি। ওই যে যখন আমরা 2 তে 3 তে পড়ি, আমরা কি করতাম, ওই যে গরমের ভিতর মনে করে দেখেন, আমরা একটা পলিথিন নিতাম, ওই পলিথিনের ভিতরে, আমি জানি না আপনারা এখন এগুলা খেলছেন কিনা, সবাই তো ফোন নিয়ে ব্যস্ত থাকেন। আহ ওই পলিথিনের ভিতরে অনেকগুলো আমরা কি করতাম, পানি উঠাইতাম। পানি উঠায় কি করতাম, পলিথিনের মুখটা আমরা কি করতাম, আপনাদের ভাষায় বলি গিট্টু দিতাম। কি দিতাম? গিট্টু দিতাম। তাহলে গিট্টু দেওয়ার পরে কি করতাম, ওই পলিথিনের কিছু আমরা ওই যে বিভিন্ন সরু যে পিন টাইপের বা একটু মানে চোখ্খা কিছু, চোক্কা টাইপ, তাই না? চোক্খা তো বললাম, যেমন কলমের মাথাটা হলো কি, চোক্কা টাইপ। তাহলে ওইটা দিয়ে আমরা ওই পলিথিনের চারপাশ গুলারে এমনি এমনি করে কি দিতাম, ফুটা করে দিতাম, মানে ছিদ্র করে দিতাম। তাহলে ওই সাইড দিয়ে কি হইতো, পানি বের হইতো। পরে ওই পলিথিনের ওইটা নিয়ে আমরা চারপাশে দৌড়াইতাম, এর গায়ে ওর গায়ে এটা ধরে কি দিতাম, পানি দিতাম। তাহলে এখানে ওই নিঃসরণের ব্যাপারটা হলো এটাই। তাহলে দেখেন ওই যে পলিথিনের ওই যে সাইড দিয়ে কি করা হচ্ছে, ওইটা করার কারণে ওই মানে একটা ছিদ্র দিয়ে, সাপোজ আমরা ওখানে একটা ছিদ্র করলাম, তাহলে ওই ছিদ্র দিয়ে আমাদের পানিগুলা কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে দেখেন সেই ব্যাপারটাই বলা হয়েছে যে বাহ্যিক চাপের প্রভাবে সরু ছিদ্র পথে কোনো গ্যাসের সজোরে বের হয়ে আসাকে নিঃসরণ বা অনুব্যাপন বলে। মানে ওই কন্টেনারে একটা সরু ছিদ্র থাকবে, আপনি বাইরে থেকে চাপ প্রয়োগ করবেন, তাহলে ওইখান দিয়ে আমাদের কি হয়ে যাবে, গ্যাসটা খুব সজোরে জোরে বের হয়ে যাবে। এখানে কিন্তু মেইন যে আমাদের পার্থক্যটা, আরেকটা মেইন পার্থক্য, সেগুলো যে ব্যাপন কিন্তু খুব ধীরে ধীরে ব্যাপিত হয়। ব্যাপন যেটা হয়, যেটা আমরা দেখছি, যে আমরা যে বললাম যে আপনি সুগন্ধ, এই জিনিসটা কি আস্তে আস্তে ব্যাপিত হয় না? এই কি ঠাস করে এতগুলো একটা স্মেল এসে আমাদের নাকে এমনি করে লাগে? এমনি কিন্তু লাগে না, খুব হালকা ভাবে লাগে, তাই না? তাহলে আর এই নিঃসরণটা হলো এইটার জাস্ট বিপরীত, যে এখানে আপনি চাপ প্রয়োগ করলে ওই সরু ছিদ্র ওইখান দিয়ে খুব দ্রুত এটা সজোরে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এটাই হলো ব্যাপন এবং নিঃসরণের মেইন পার্থক্য। তো দেখেন, আমাদের যারা, যেমন গাড়ির চাকার লিক দিয়ে সজোরে বায়ু বের হয়ে আসা, তাই না? গাড়ির যে চাকার যে লিক দিয়ে, অথবা যারা সাইকেল চালান, তাহলে সাইকেলেরও তো এখানে কি থাকে, ওই যে আমাদের টিউব থাকে। কারণ স্কুলে থাকতে তো সবাই সাইকেল চালাইছে, আমিও চালাইছি, আশা করি আপনারাও চালাইছেন। আর স্কুলে থাকতে মেয়েরাও খুব সুন্দর সাইকেল চালায়। তাহলে আপনারা যারা সাইকেল চালাইছেন, তাহলে ওইখানে ওই যে যে আমাদের যে টিউব আছে, টায়ারের ভিতরে কি থাকে, টিউব থাকে, ওই টিউবটাও যদি একটা ফুটা থাকে, তাহলে ওইখান দিয়ে কি দ্রুত যে এটা বের হয়ে আসে, সেটাই হলো কি নিঃসরণ। আর এটা দেখেন, এটা আমাদের যেহেতু রিয়েল লাইফের জন্য আমাদের খুব দরকারি একটা জিনিস, কারণ আমাদের এই যে গ্যাস বিস্ফোরণ এগুলা এখন আমাদের খুব বেশি হয়। তাহলে এখানে কি, যে চুলা জ্বালানোর সময় যখন গ্যাসের সিলিন্ডার মুখ খোলা হয়, তখন পাইপের মাথায় গ্যাসীয় অবস্থায় গ্যাসটা সজোরে কি হয়, বের হয়ে যায়। সেটাও একটা কি নিঃসরণের ঘটনা। এছাড়াও যে আমাদের এই যে যে আমরা অনেক সময় দেখি যে কোনো কোনো জায়গায় গ্যাসের গন্ধ, তীব্র গন্ধ, ওই জিনিসগুলো কিন্তু এরকম যে, যে কোনো একটা ওখানে ছিদ্র আছে বা কিছু আছে, তাহলে সেইখান থেকে গ্যাসগুলো সজোরে কি হয়ে যায়, বের হয়ে যায়, যার কারণে ওই এলাকাটা কি হয়ে যায়, রিস্কি হয়ে যায়। তাহলে আশা করি আপনারা সবাই ব্যাপন এবং নিঃসরণের ব্যাপারটা কি বুঝছেন। আহ এটা নিয়ে মনে হয় না কারো কোনো কনফিউশন আছে। ওকে, আমরা নেক্সটে যাই। আচ্ছা, তাহলে ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য। তাহলে ব্যাপন এবং নিঃসরণের যে পার্থক্যটা, এটা হলো যে আপনাদের এটা মোটামুটি আপনারা একদম থিওরিটিক্যালি বলতে পারেন, এতক্ষণ আমরা যেটা পড়ছি, আপনাদের সাপোজ যদি আপনাদের এক্সামে আসে, এক্সামে এরকম কোশ্চেন থাকতে পারে, তাহলে আমরা এতক্ষণ যেটা পড়ছি সেই জিনিসটাকে এখানে আর একটু সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে। তো এটাও আমি আপনাদেরকে একটু পড়ায় দিচ্ছি, কারণ আপনারা অনেক হয়তো অলস, তো যারা অলস তারাও একটু আমার সাথে পড়েন।
পরে তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে একটু আগে আমরা যেটা পড়লাম যে কোনো মাধ্যমে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত তো বোঝেন, যেমন মনে করেন যে স্বতঃস্ফূর্ত আপনাদের রিয়েল লাইফ এক্সাম্পল দেয় যে বিকালে আপনি খেলতে যেতে চান, এখন স্বতঃস্ফূর্ত ভাবে আপনি বাড়ি থেকে বের হয়ে গেছেন, কিন্তু এই স্বতঃস্ফূর্ত না কখন, যখন আপনার আম্মু বা আপনার প্যারেন্টস বা আপনার বড় ভাই বোন আপনাকে বাধা দিচ্ছে যে না যাওয়া যাবে না, যাওয়া গেলে এটা করব ওইটা করব। আহ মানে এইরকম যে বাধাগুলো আছে, এই বাধা ছাড়া যে জিনিসটা হয় সেটাই হলো কি স্বতঃস্ফূর্ত। আমরা মনে হয় বাংলাও পড়ে ফেলতেছি, তাই না, কেমিস্ট্রির পাশাপাশি। আচ্ছা, তাহলে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলা হয়, ব্যাপন বলা হয়। তাহলে তার ইয়েতে আমরা কি বলতে পারি নিঃসরণের ক্ষেত্রে, তাহলে সরু ছিদ্র পথে কোনো গ্যাসের উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলা হয়, নিঃসরণ বলা হয়। একটু আগে আমরা যেটা বললাম, ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নাই। আপনি দেখেন খেয়াল করে, মুখস্থ করার কিন্তু আমাদের কোনো দরকার কি নাই। তাহলে নিঃসরণের ক্ষেত্রে চাপের কি আছে, প্রভাব আছে। একটু আগে আমরা যেটা পড়ছি সেই জিনিসটাই। ব্যাপনের মাধ্যমে কঠিন তরল গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব দিকে কি হয়, ছড়িয়ে পড়ে। তাহলে আমরা কঠিন তরলের আমরা এই জিনিসগুলো দেখছি। তাহলে নিঃসরণের ক্ষেত্রে কেবল গ্যাসীয় পদার্থ, তাহলে নিঃসরণের ক্ষেত্রে শুধুমাত্র কার হয়, গ্যাসীয় পদার্থ সরু ছিদ্র পথে বের হয়ে আসে। তাহলে এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে দেখেন এই জিনিসটা কিন্তু আপনি আগেই এখানে দেখলেন, এখন আবারও এখানে পড়তে বলছে যে এটি একটি কি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আর এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়। কেন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়, কারণ এর তো হেল্প লাগে। কি হেল্প লাগে, ওই যে চাপ দেওয়া লাগে, দাতা দেওয়া লাগে, এই জন্য সে স্বতঃস্ফূর্ত না, আরেকজনের হেল্প লাগে। এটি একটি ধীর গতির প্রক্রিয়া। তাহলে আমরা ব্যাপন যেহেতু আমাদের আস্তে আস্তে ছড়ায় এটা আমরা জানি। আর এটি একটি কি দ্রুত গতির প্রক্রিয়া। তাহলে দেখেন এই যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আপনি বলেন আমি সব সময় এটা আসলে কোনো কিছু না, আমি সব সময় সায়েন্সের পক্ষে। এখন বলতে পারেন ভাই আপনি তো সায়েন্স পড়ান, আপনি তো সায়েন্সের পক্ষে হবেন না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো যে দেখেন এই জিনিসটা যে এখানে যা যা লেখা আছে, আপনি বলেন কোন ওয়ার্ড আসলে আমাদের মুখস্থ করার দরকার আছে। একটু আগে আমরা ব্যাপন এবং নিঃসরণের যে কনসেপ্টটা শিখছি, যে আলোচনাটা আমরা জানছি, সেখান থেকেই কিন্তু আপনি এই ব্যাপন এবং নিঃসরণের আপনি পার্থক্যটা লিখতে পারবেন। আপনাকে বিন্দু মাত্র কিন্তু আপনাকে মুখস্থ চর্চা করতে হবে না। ওকে, তাহলে এইটুকু আপনারা বুঝতে পারছেন, এইটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। তাহলে এখন আসেন আপনাদেরকে আমি একটু ওই যে বললাম যে একটা এক্সাম্পল পড়াবো, সেই জিনিসটা একটু আপনাদেরকে বুঝায় আসি। দেখেন এখানে আমি আপনাদেরকে একটা ছবি দিয়েছি চিত্রের মাধ্যমে। তো সেটা হলো যে এটা আসলে বেসিক্যালি একটা দুমুখ খোলা কাঁচ নল, ঠিক আছে। কাচের যে নল, এটা তো সবাই দেখছেন, কিন্তু আমরা সবসময় যেটা দেখি যে কাঁচ নলের ক্ষেত্রে একটা মুখ আমাদের বন্ধ থাকে, আরেকটা মুখ আমাদের কি থাকে, খোলা থাকে। তো এই কাঁচ নলটা হলো এর দুইটা মুখই খোলা, দুইটা মুখই কি খোলা। তো দুইটা মুখ যখন খোলা এই কাঁচ নলের ক্ষেত্রে, এখন আমরা কি করছি, আমরা তুলা, তুলা তো সবাই চিনেন, কটন, তুলার ইংলিশ টার্ম। তো আমরা বিভিন্ন কাজে লাগাই এই। তো এই যে যে তুলাটা আছে, এই তুলা আমরা কি করব, যে অনেকগুলা তুলা আমরা দুইটা গ্যাস, আমরা যদি দুইটা গ্যাস নেই, আমি বলি আপনাকে দুইটা গ্যাস আমরা কি কি নিব। হাইড্রোজেন নাম শুনছেন সবাই, হাইড্রোজেন যদি আমরা নাম শুনি, এই হলো আমাদের হাইড্রোজেন, তাহলে এইসে আমরা কি বলি, হাইড্রোজেন বলি। আচ্ছা, এখন আসেন ক্লোরিন। ক্লোরিনের নামও সবাই শুনছেন। ক্লোরিন কি, একটা তো হলো যে আমরা এটা জানি যে আমরা যে লবণ খাই, তাহলে ওটা কি সোডিয়াম ক্লোরাইড, তাই তো। তো সেই সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিন, তাহলে এইখানে আমরা লিখতে পারি এইচ সিএল। তাহলে এইচ সিএল এটা কি হলো, হাইড্রোজেন ক্লোরাইড। এই হাইড্রোজেন ক্লোরাইড কিন্তু একটা অ্যাসিড, পাশাপাশি আবার এটা একটা কি গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড কি গ্যাস। আচ্ছা, তো একটা গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড, আরেকটা গ্যাস আমরা নিব হলো আপনার অ্যামিনিয়া। কি নিব, অ্যামিনিয়া বা অ্যামোনিয়া, আপনি যেটাই বলেন কোনো সমস্যা নাই। তাহলে অ্যামিনিয়া বা অ্যামোনিয়া এটাও একটা গ্যাস, এইটার জন্য আমাদের আবার কি লাগবে, এইটার জন্য আবার আমাদের লাগবে নাইট্রোজেন। নাইট্রোজেনও কিন্তু একটা গ্যাস। তাহলে নাইট্রোজেনের সংকেত আমরা কি লিখতে পারবো, এন। তাহলে নাইট্রোজেনের সংকেত কি লিখবো, এন, নাইট্রোজেন। তাহলে কি অ্যামিনিয়া, এখানে আবার আমাদের কি লাগবে, সাথে হাইড্রোজেন, তাহলে এন এইচ থ্রি। তাহলে এই জিনিসটার জন্য এখন আপনি বলতে পারেন ভাই এখানে আপনি একটা এইচ দিছেন, একটা সিএল দিছেন, এইখানে আবার আপনি একটা নাইট্রোজেন তিনটা এইচ দিলেন কেন। এইটার জন্য তো ভাই এখন আবার আমাদের পড়ে আসতে হবে কি, যোজনী। আপনাদের ক্লাস 8-এ মেবি যোজনী ছিল। তাহলে সেই যোজনী জিনিসটা কি, যোজনীটা হলো এখানে দেখেন যে হাইড্রোজেনের যোজনী এক, ক্লোরিনের যোজনীও এক। তাহলে এটা লেখার কোনোই দরকার নাই, H1 Cl1 লেখার কোনো কিছু নাই। তাহলে অ্যামিনিয়া, এখানে দেখেন
এই যে নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন, এখন দেখেন হাইড্রোজেনের যোজনী কিন্তু এক, হাইড্রোজেনের যোজনী কত, এক, আর নাইট্রোজেনের যোজনী হলো 3। তাহলে আমাদের সবসময় যখন আমরা সংকেত লিখি যৌগর ক্ষেত্রে, তখন যে জিনিসটা হয় সেটা হলো যে এই যোজনীটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। ইন্টারচেঞ্জ বুঝতেই পারতেছেন, এ এখানে আছে আর এ এখানে আছে, একে এখানে দিব আর একে কি করব, এখানে দিব, এটাই হলো কি ইন্টারচেঞ্জ। তাহলে এই নাইট্রোজেন যোজনী 3, এই জন্য H3 হইছে, আর হাইড্রোজেন কি 1। তো এখানে N1 লিখার কোনো কিছু কি নাই। তো এই হাইড্রোজেন ক্লোরাইড এবং অ্যামিনিয়া দুইটা গ্যাস, এইটুকু আমরা বুঝতে পারছি, এইটা নিয়ে কোনো কি নাই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, ওই যে আমি বললাম যে তুলার যে ব্যাপারটা বললাম, আমরা অনেকগুলো তুলা নিয়ে কি করব, এই প্রথমে এই হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে একটা অংশ তুলা আমরা ভিজাবো, আবার আরেকটা অংশ আমরা এই অ্যামোনিয়া গ্যাসের মধ্যে কি করব, ভিজাবো। ভিজানোর পরে এটাকে ভিজিয়ে কি করব, একটা অংশের ভিতরে আমরা হাইড্রোজেন ক্লোরাইড যে অংশটা ভিজাইছি তুলা যেটা, ওইটা এখানে আমরা দিব, আর আরেকটা যেটা অ্যামোনিয়া যেটা, সেটা কি করব, এখানে দিব। তো এখানে যখন আমরা দিব, তখন আমাদের যে জিনিসটা হয়, এই অ্যামিনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড তখন কি করে, আমাদের বিক্রিয়া করে। এখন বলতে পারেন ভাই আপনি আমাদের বিক্রিয়া পড়াচ্ছেন কেন, বিক্রিয়া তো আমাদের নাই। আচ্ছা, নাই, বাট আমরা কি নেই, ধারণা নেই যে ফিউচারে আমাদের বিক্রিয়া লাগবে। আচ্ছা, তাহলে দেখেন, আচ্ছা তাহলে দেখেন যে যখন আমরা এই অ্যামিনিয়া এবং এই হাইড্রোজেন ক্লোরাইডের যখন আমাদের কি হবে, বিক্রিয়া হবে, বিক্রিয়া মানে কি, দুইটা একসাথে কি হবে, এখানে আমাদের, এটা তো আমরা জানি সিস্টেম যে অ্যামিনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড এটা যোগ করা হবে। তাহলে যোগ করলে এটা যেটা তৈরি হবে সেটা হলো NH4Cl, কি হবে, অ্যামিনিয়াম ক্লোরাইড। কি তৈরি হবে, ওকে, অনেকে মনে হয় অ্যামিনিয়া, এটা হলো HCl, NH4Cl, অ্যামিনিয়াম কি, ক্লোরাইড, তাই তো। তাহলে অ্যামিনিয়া হাইড্রোজেন ক্লোরাইড এই দুটো বিক্রিয়া করলে আমাদের কি হবে, অ্যামিনিয়াম ক্লোরাইড হবে, খুব সিম্পল। আচ্ছা, তাহলে দেখেন এই যে অ্যামিনিয়াম এবং হাইড্রোজেন ক্লোরাইড যোগ করলে আমাদের যে অ্যামিনিয়াম ক্লোরাইড যেটা তৈরি হলো, এই অ্যামিনিয়াম ক্লোরাইডের আমাদের একটা সাদা ধোঁয়া উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, সাদা ধোঁয়া। ধোঁয়া তো আপনি চিনেন। তাহলে এই অ্যামিনিয়াম ক্লোরাইড হলে এখানে আমাদের একটা কি উৎপন্ন হবে, সাদা ধোঁয়া উৎপন্ন হবে। তাহলে সাদা ধোঁয়াটা যখন উৎপন্ন হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, তাহলে এখানে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড, এখানে আমাদের অ্যামিনিয়া, তাই না। তাহলে আমরা দুই পাশে এটা নিছি। খেয়াল করে দেখেন, সাদা ধোঁয়াটা আমরা যে পাচ্ছি এই অ্যামিনিয়া থেকে বেশি, যে দেখেন এটা এমন হইতে পারতো যে এই মাঝখানে আমাদের এই অ্যামিনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়াটা কি হইতে পারতো, উৎপন্ন হইতে পারতো, বাট সেটা উৎপন্ন হয় নাই। কেন উৎপন্ন হয় নাই, উৎপন্ন হয়নি এই কারণে, এখন দেখেন এইটা খেয়াল করে দেখেন, ধোঁয়াটা বেশি উৎপন্ন হয়েছে কিসের দিকে, হাইড্রোজেন ক্লোরাইডের দিকে কিন্তু কি হয়েছে, বেশি উৎপন্ন হয়েছে। তার মানে এখান থেকে এটার ব্যাপ্তিটা বেশি হয়ে গেছে। এখন এইটা আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো বলেন। দেখেন এই জিনিসটা এখন এইটুকুই আমাদের আলোচনা আছে, এটা বোঝার জন্য এখন আমাদের লাগবে ওই যে অ্যাডভান্স লেভেলের গ্রাহামের ব্যাপন সূত্র। তো অনেকেই প্রশ্ন করে দেখেন যে আমাদের যে নবম শ্রেণীর যে বইগুলা, নতুন বইগুলা করা হয়েছে নতুন কারিকুলামে, সেটা হলো যে অনেকে, আমি অনেক শুনতে দেখছি এরকম সবাই, যে বইয়ে তো আসলে কিছু নাই, আমরা কি পড়বো। তো দেখেন বইটা করা হয়েছে কিভাবে, বইটা করা হয়েছে এইভাবে, দেখেন আপনাকে এই জিনিসটা দিয়ে দিচ্ছে। এখন এইটা কেন এই কাজটা হইলো, এইটার জন্য কিন্তু আপনাকে ওই জিনিসগুলো জানতে হবে, এইটা আপনাকে খুঁজে বের করতে হবে, এটা জেনে আপনাকে পড়তে হবে। এই জন্যই কিন্তু কি বইগুলো এভাবে করে দেওয়া হয়েছে। এখন আপনি তাহলে বলতে পারেন যে ভাইয়া আমাদের স্কুল এটা, তো যাই হোক ওইটা নিয়ে আমি আর যাচ্ছি না, আপনারা এটা বুঝে নিয়েন। এই জন্যই দেখেন আপনাকে অবশ্যই ভালো একটা জায়গায় আপনাকে হেল্প নিয়ে আপনাকে পড়তে হবে, সেটা স্কুলে হোক, সেটা বাসায় হোক, সেটা হতে পারে আমাদের সেট আপে, যেটাই বলেন না কেন, আপনাকে এই জিনিসগুলো জানার জন্য। তো আপনারা অবশ্যই যারা আমাদেরকে বেছে নিয়েছেন, তারা চেষ্টা করবেন আপনাদের যে বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল, তাদেরকে জানানোর জন্য যে এই জিনিসগুলা
আমাদের সেট আপে জানানো হচ্ছে, আমাদেরকে এভাবে পড়ানো হচ্ছে, যে জিনিস আমাদের নাই কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে আসেন এইটাতে আমরা যেটুকু বুঝেছি এইটুকু বুঝছি, এইটার জন্য একটু আমরা কি করব, গ্রামের ব্যাপন সূত্র পড়ে আসব, ওটা পড়ে আসি, দেন এই জিনিসটাকে আমরা কি করব, ফাইনালি শেষ করব। আদারওয়াইজ ওটা পড়ে না আসলে আপনি এটাকে ফাইনালি শেষ করতে পারবেন না। আচ্ছা, দেখেন, এটা হলো আমাদের গ্রামের ব্যাপন সূত্র, যেটা আমাদের এখানে শুধু ব্যাপন নিয়ে আলোচনা আছে, গ্রামের এই জিনিসটা আলোচনা নাই। এটা আমাদের আরো বড় লেভেলে আছে, বাট এটা ক্লিয়ারলি জানতে হলে আমাদের এটা লাগবে। এখন দেখেন স্থির তাপমাত্রা ও চাপ, তো স্থির তাপমাত্রা চাপ আপনি কি এটা অবশ্যই জানেন, মানে যে তাপমাত্রা কি আছে ফিক্সড, বা চাপটাও কি ফিক্সড, যেটার কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের কি ব্যস্তানুপাতিক। তাহলে ঘনত্ব ব্যাপারটা আমরা জানি, তাহলে আমাদের ব্যাপন হার কি। এখন দেখেন আমরা ব্যাপন হারকে কি করি, আর দিয়ে প্রকাশ করি। আমাদের সূত্রটা যেটা সেটা হলো কি, আর সমানুপাতিক 1/কি √d। কি বলা হচ্ছে, কোন গ্যাসের ব্যাপন হার, এই হারটাই হলো কি আর, কোন গ্যাসের ব্যাপন হার কি আর, তাহলে তার ঘনত্বের বর্গমূলের কি ব্যস্তানুপাতিক। তাহলে ঘনত্ব, তাহলে 1/কি √d, তাহলে ঘনত্বের বর্গমূল বলছে, তাহলে ব্যস্তানুপাতিক মানে কি 1/d, আর যেহেতু বর্গমূল বলছে এই কারণে কি √d। তাহলে এখানে খুব সিম্পল হিসাব, যে এখানে তাহলে এইটাকে যদি আপনি কি করেন, এখন আর সমানুপাতিক 1/√d, তাহলে আর সমানুপাতিক 1/√d, এটাকে আমরা জানি। এখন আমরা কি জানি, যখন এটাকে আমরা আর সমান সমান করব তখন একটা কি আসবে, কনস্ট্যান্ট কে আসবে, এগুলো আমরা জানি। তাহলে কে √d। এখন আপনি যখন দুইটা গ্যাস নিবেন, কয়টা গ্যাস নিবেন ভাই, দুইটা গ্যাস নিবেন, তাহলে যখন আপনি দুইটা গ্যাস নিবেন, দুইটা গ্যাসের জন্য আপনার কি আসবে, একটাকে আমরা কি বলতে পারবো R1, আরেকটাকে আমরা কি বলতে পারবো R2। তাহলে আমরা যখন এই দুইটার ক্ষেত্রে নিব, তাহলে তখন আমরা কি, একটা R1, তাহলে R1 ইকুয়াল টু আমরা k/√d1, আরেকটাকে আমরা কি নিতে পারবো R2 ইকুয়াল টু k/√কি d2। তাহলে দেখেন এখন যদি আপনি R1/R2 করেন, R1 আমরা কি করব R2 করি, তাহলে তখন আমাদের ব্যাপারটা কি দাঁড়াবে, তাহলে তখন আমাদের ব্যাপারটা দাঁড়াবে R1/R2 ইকুয়াল, তাহলে এই কেটা আর এই কেটা কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে আর এর সাথে যেহেতু আমাদের ডি এর সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক, তাহলে R1 যদি উপরে থাকে তাহলে উপরে কে যাবে, D2 যাবে, আর নিচে কে আসবে, D1 আসবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে R1/R2 ইকুয়াল টু √d2/কি D1। ক্লিয়ার? এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? তাহলে এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা কি নাই। আচ্ছা, তাহলে এখন আসেন আমরা যে জিনিসটা দেখি, তাহলে আমরা এখানে দেখলাম R1/R, এই ইকুয়েশনটা আমি জানি না আপনারা যারা পড়তেছেন তারা সামনে খাতা কলম নিছেন কিনা, না নিলেও সমস্যা নাই। আচ্ছা, তাহলে R1/R2, তাহলে √ ওখানে কি ছিল দেখেন, R1/R2 ইকুয়াল, আচ্ছা এইটা গেল তাই তো। আচ্ছা, এখন দেখেন এই ব্যাপনের সাথে আমরা একটা সময়ের সম্পর্ক নিয়ে আসবো। কিসের সম্পর্ক নিয়ে আসবো, সময়। ব্যাপনটা যে যাচ্ছে, তাহলে ব্যাপন যখন হয় তাহলে তখন কি এখানে সময়ের ব্যাপার আছে না, যে একটা সুগন্ধ যখন আমাদের ছড়িয়ে যাচ্ছে ওইটা কি আমাদের 5 সেকেন্ডে যাচ্ছে, 10 সেকেন্ডে যাচ্ছে, নাকি 30 মিনিটে যাচ্ছে, হতেই পারে, খুব সিম্পল হিসাব। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এই যে ব্যাপন হার, এই আর ইকুয়াল টু আমরা V/T1। তাহলে এইটা কি, একটা গ্যাসের কি আয়তন। তাহলে ওই যে আয়তন বা তরল যেটাই আমরা বলি, তাহলে আয়তন যখন আমরা নিব মানে গ্যাসের ক্ষেত্রে, তো আয়তন ডিভাইডেড বাই কি সময়, এটাই হলো আমাদের কি ব্যাপন হার। তাহলে একটা যদি আমরা R1 ইকুয়াল টু যদি V/T1 নেই, তাহলে আমাদের R2 ইকুয়াল টু আমরা কি নিতে পারবো, V/T2। একটু খেয়াল করে দেখেন, তাহলে R1 ইকুয়াল টু V/T1, R2 ইকুয়াল টু V/কি T2। তাহলে এইটা যখন আমরা নিচ্ছি, এখন খেয়াল করে দেখেন তো তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, এখন যদি আমরা R1/R2 করি তাহলে কি হবে, তাহলে আমরা যদি করি R1/R2, তাহলে R1টা কি V/T1
T1, তাহলে এটা ইনটু হইলে কি হয়ে যাবে, T2টা উপরে যাবে আর নিচে কি আসবে, ভি। তাহলে এই ভি আর এই ভিটা কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে কেটে গেলে R1/R2 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, T2/T1। তাহলে R1/R2 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, T2/T1। এখন তাহলে আবার একটু খেয়াল করে দেখেন তো, আচ্ছা এখন দেখেন আমাদের যেটা ছিল যে R1 R2, তাহলে R1 R2 কে আমরা কি লিখতে পারতেছি, T2 বাই কি লিখতে পারতেছি, T1। তাহলে R1 T2/T1 এইটা সমান সমান আমরা আবার কি লিখতে পারতেছি, √/D2/D1। এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, আশা করি এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে যেটা করলাম যে ব্যাপনের সাথে এখানে আমরা সময়ের সম্পর্কটাও কি করছি, নিয়ে আসছি। এখন দেখেন এখানে ব্যাপনের হার, এটা সময়, এটা হলো কি ঘনত্ব। এখন আমরা ঘনত্বের সাথে আমরা আরেকটা সম্পর্কে যাব, এটা কিন্তু গতদিন আমরা শিখছিলাম, খেয়াল করে দেখেন। ওখানে শিখছিলাম কি আমরা, ওই যে প্রথম ক্লাসে ওই যে রো ইকুয়াল টু কি m/v, মনে আছে? তাহলে ওই রোটাই হলো এখানে হলো কি ডি, ঘনত্ব। তাহলে গ্যাসের ঘনত্ব আমরা বলতে পারি, গ্যাসের ঘনত্ব আমরা বলতে পারি, তাহলে ওখানে কি ছিল, রো ইকুয়াল টু কি m/v, তাহলে এখানে ডি ইকুয়াল টু কি m/v। খেয়াল করে দেখেন, ডি ইকুয়াল টু কি m/v। তাহলে ডি ইকুয়াল টু যদি m/v হয়, তাহলে আগের মতো আমরা এইটাকে যদি D1 বলি, তাহলে এটা m1/v। এখানে v1 কেন না, কারণ এখানে দুইটা গ্যাসের ক্ষেত্রে আয়তন কি সেম। তাহলে আমরা যদি D2 নেই, তাহলে D2 নিলে কি হবে, m2 কি v। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়াইলো, এখন যখন আপনার এই D1/D2 করবেন তখন কি হবে, এই ভি আর, সরি এখানে এম লেখা হয়ে গেছে, এটা আসলে ভি হবে। ওকে, তাহলে এই যখন আপনি D1/D2 করবেন, তাহলে তখন ব্যাপারটা কি দাঁড়াবে, এই দুইটা ভি কি হবে, চলে যাবে। তাহলে দুইটা ভি যখন আমাদের চলে যাবে, তখন D1/D2 ইকুয়াল টু কি হয়ে যাবে, m1/m2। তাহলে সেইটা অনুযায়ী আমরা এই ইকুয়েশনকে এখন আবার কি লিখতে পারি, তাহলে সেইটা অনুযায়ী দেখেন আমরা লিখতে পারবো, তাহলে D2/D1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, √m2/m1। একটু খেয়াল করে দেখেন, তাহলে যখন আমরা, এইটা কিন্তু আমাদের ব্যাপনের হার, R1 আর R2 এটা হলো আমাদের কি ব্যাপনের হার। তাহলে এইখান থেকে আমাদের কি, আমরা সময়ের একটা সম্পর্ক নিয়ে আসছি, তাহলে সেটা কি T2/T1। এরপর আমাদের যেটা ঘনত্ব, আমাদের মেইন যেটা সূত্র ছিল, তাই না, যে R1/R2 ইকুয়াল টু √D2 কি D1। এখন এই ডি এর সাথে ঘনত্বের সাথে আমরা কি নিয়ে আসছি, এম, ভর, কি আণবিক ভর। তাহলে এখন খেয়াল করে দেখেন যে এই যে R1/R2 m2/m1, তার মানে আণবিক ভরের সাথেও কিন্তু ব্যাপন হারটা কি ব্যস্তানুপাতিক। আণবিক ভরের সাথেও ব্যাপন হারটা কি ব্যস্তানুপাতিক। তাহলে খেয়াল করে দেখেন আমরা এখানে একটা কথা বলতে পারি, ফাইনালি যদি আমি জাস্ট এইটুকু পোর্শন নিয়ে যদি দেখাই যে R1/R2 ইকুয়াল √m2/m1, এখান থেকে তার মানে বলা যাচ্ছে যে কোনো গ্যাসের আণবিক ভর যত বেশি হবে, ব্যাপন হার তত কম হবে। আণবিক ভর যত বেশি হবে, ব্যাপনের হার তত কি হবে, কম হবে। আণবিক ভর যত কম হবে, ব্যাপন হার তত কি হবে, বেশি হবে। এই জিনিসটা অবশ্যই আমাদের এটা ইকুয়েশন দিয়ে প্রুফ, যে আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম, আণবিক ভর কম হইলে ব্যাপন হার বেশি। ক্লিয়ার এইটুকু? এখন দেখেন আমাদের যে উদাহরণটুকু ছিল, ওইটা এখন আমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে।
দেখেন, তাহলে দেখেন আমরা লাস্ট ওখানে কোথায় ছিলাম? ওখানে আমরা ছিলাম যে এই যে অ্যামিনিয়াম ক্লোরাইডের যে সাদা ধোঁয়াটা যে তৈরি হইলো, এই অ্যামিনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়াটা যে তৈরি হইলো, এই সাদা ধোঁয়াটা কেন আমাদের এই হাইড্রোজেন ক্লোরাইডের দিকে বেশি আসলো? কেন আসলো? ওই যে ইকুয়েশন থেকে যে কোনো গ্যাসের কি আণবিক ভর যত কম হবে ব্যাপন হার তত কি হবে? বেশি হবে। এখন দেখেন অ্যামিনিয়া, এটার ভর কত? নাইট্রোজেন হলো 14, নাইট্রোজেন কত? 14। আর এখানে হাইড্রোজেন 3টা, হাইড্রোজেন নরমালি কত? 1। কয়টা হাইড্রোজেন আছে? 3টা হাইড্রোজেন আছে। তাহলে 14 আর 3 কত? 17। এটা হলো আমাদের অ্যামিনিয়ার ভর। এখন দেখেন হাইড্রোজেন ক্লোরাইড, এগুলো আমি আপনাদেরকে হয়তো একটু বুঝতে সমস্যা হলেও কোনো সমস্যা নাই। পর্যায় সারণীতে আমি আপনাদেরকে এসব ভর, আণবিক ভর, সংখ্যা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন একদম ক্লিয়ারলি আমরা কনসেপ্টে বুঝাই দিব, চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে, আমাদের কেমিস্ট্রিতে 14টা ক্লাস ইনশাল্লাহ। আমাদের এখানে আমি যেভাবে ভেঙে ভেঙে পড়াই দিব, ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। তো এখানে দেখেন, তাহলে আমরা কি বলতেছি যে নাইট্রোজেনের এখানে ভরটা কত? 14। আর হাইড্রোজেন কত? 3টা হাইড্রোজেন আছে, তাহলে 14 আর 3 কত? 17। এবার দেখেন তাহলে হাইড্রোজেন ক্লোরাইড, তো হাইড্রোজেনের ভর আমরা আগেই জানি, সেটা কত? 1। আর ক্লোরিনের ভর হলো এখানে 35.5। কত? 35.5। দ্যাট মিনস তাহলে 35.5 আর 1, তাহলে টোটাল কত হলো? 36.5। তাহলে দেখেন এখান থেকে আপনি খুব সিম্পলি বোঝা যাচ্ছেন যে অ্যামিনিয়ার ভর এবং হাইড্রোজেন ক্লোরাইডের ভর, কার ভর বেশি? অ্যামিনিয়ার যদি 17 হয়, হাইড্রোজেন ক্লোরাইডের কত? 36.5। তাহলে ডেফিনেটলি হাইড্রোজেন ক্লোরাইডের ভরটা কি বেশি। তাহলে যখন হাইড্রোজেন ক্লোরাইডের ভর বেশি, তাহলে অ্যামিনিয়ার ভর কম, মানে কম। তাহলে বলুন তো ব্যাপন হার কার বেশি হবে? খুব সিম্পল। তাহলে ডেফিনেটলি ব্যাপন হার বেশি হবে কার? অ্যামিনিয়ার। ব্যাপন হার বেশি হবে কার? অ্যামিনিয়ার। এই অ্যামিনিয়ার ব্যাপন হার বেশি হওয়ার কারণে দেখেন এই জায়গাটাতে আমাদের অ্যামিনিয়া থাকলেও এটা দেখেন এটা আস্তে আস্তে একদম এটা কি বেশি পর্যন্ত চলে আসছে। আর হাইড্রোজেন ক্লোরাইডের ব্যাপন হার কম, এই জন্য এটা খুব বেশি দূর পর্যন্ত কি করতে পারে নাই? আসতে পারে নাই। এই কারণেই এই জায়গাটার মধ্যে আমাদের অ্যামিনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। খেয়াল করে দেখেন, খুব ছোট্ট একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল, এই জিনিসটা বোঝার জন্য আমাদের এখানে কতগুলা টুলস আমাদের ইউজ করতে হইলো। সহজ বাংলা ভাষায় হেল্পিং হ্যান্ড। যেমন বাসায় যদি যেমন আম্মুরা, আমাদের আম্মুরা যে তরকারি রান্না করে, একটা তরকারি রান্না আমরা কি করি? একটা বিরিয়ানি খাই, তাই না? তো একটা বিরিয়ানি যে খাই, আল্লাহ বিরিয়ানি তেহেরি, ও তো খালি মাংস আর কি চাল, আর তো কিছু নাই। না, দেখেন এটার জন্য কতগুলা টুলস আছে, এইটার জন্য কত মশলা মশলা আছে, আপনার এইটাতে আপনার টক দই দেওয়া হয়, কত কিছু করা হয়, তাই না? এখানে অনেক টুলস ইউজ করতে হয়, দেন কিন্তু আমাদের একটা কাচ্চি বিরিয়ানি হয়, বা একটা তেহেরি হয়, বা চিকেন বিরিয়ানি হয়। তাহলে অনেক ছোট ছোট যে টুলস গুলো আছে, ঠিক এখানে পড়ালেখার ক্ষেত্রেও সেম দেখা যাচ্ছে যে এখানে একটা টপিকস, ছোট একটা জিনিস, বাট ওইটার জন্য কিন্তু আপনাকে অনেক টুলস কি করতে হচ্ছে? ইউজ করতে হচ্ছে। ওকে, আশা করি এইবার তাহলে এটা নিয়ে কনসেপ্ট একদম ক্লিয়ার, এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে দেখেন আমরা সামনে হলো যে এখান থেকে কিছু আমরা ম্যাথ করব। এই ম্যাথ করার জন্য আমাদের এই ইকুয়েশনটা, মানে এই ইকুয়েশনটা আমাদের লাগবে, যেটা আমরা ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ কিন্তু করে আসছি যে ব্যাপনের হার r1/r2 এটা সময়ের সাথে কি t2/t1। তো এখানে হলো d2/d1, আর এখানে হলো কি √m2 কি m1, তাই তো? এইটা নিয়ে কারো কোনো সমস্যা কি নাই? ওকে, তাহলে দেখেন খেয়াল করে। আচ্ছা, এখানে আমাদের একটা ম্যাথ আছে, তাই না? এখানে বলা হয়েছে একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, আমরা এই ম্যাথটা আমরা এই ইকুয়েশন থেকে আমরা করতে পারবো। একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে অক্সিজেন গ্যাসের ব্যাপন হার 30 মিটার পার সেকেন্ড হলে উক্ত অবস্থায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যাপন হার কত? খুব সিম্পল। তাহলে দেখেন একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে অক্সিজেন, তাহলে অক্সিজেনের সংকেত আমরা কি জানি? O2 জানি, তাই তো? তাহলে অক্সিজেন গ্যাসের ব্যাপন হার, তার মানে এটা আমাদের কি R1। তাহলে R1 আমাদের কত দূর আছে? 30 মিটার পার কি সেকেন্ড, তাই তো? এইটা দেওয়া আছে। এরপরে আমাদের উক্ত অবস্থায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যাপন হার কত? তাহলে
আমাদের R2, আমরা যদি কার্বন ডাই অক্সাইড গ্যাসের যদি ব্যাপন হার, যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আপনারা এইভাবে লিখতে হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যাপন হার, তাহলে কি R2 আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাই তো? আচ্ছা, তাহলে এটা হলে এরপর বলা হয়েছে উক্ত অবস্থায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের কি ব্যাপন হার। এখন দেখেন আমাদের এইটার জন্য যেটা লাগবে সেটা হলো যে এই R1 R2 আর হলো এই যে √m2 বাই কি m1। এখানে কি দেখেন খেয়াল করে, আমাদের এখানে সময়ের কি কোনো ব্যাপার আছে? নাই। এখানে কি আমাদের ঘনত্বের কোনো ব্যাপার আছে? নাই। তাহলে আছে আমাদের কি, যেহেতু আপনাকে এই যে কার্বন ডাই অক্সাইডের কথা বলে দিছে, যেহেতু আপনাকে কার্বন ডাই অক্সাইডের কথা বলে দিছে, তার মানে কার্বন ডাই অক্সাইডের কি ভর, তাহলে আপনি এই R2 আপনি কি ধরছেন, কার্বন ডাই অক্সাইড ধরছেন। তাহলে R2 যদি আপনি কার্বন ডাই অক্সাইড ধরেন, তাহলে M2 অবশ্যই আপনার কি হবে, কার্বন ডাই অক্সাইড হবে। তাহলে কার্বন ডাই অক্সাইডের যে ভরটা M2, তাহলে এইটা কত হবে, তাহলে কার্বন ডাই অক্সাইডের ভর কত, কার্বন কত 12, কার্বন কত 12, আর অক্সিজেন কত 32, তাহলে টোটাল কত হবে 44। একইভাবে তাহলে M1 আপনি কি ধরছেন, এখানে R1টা কি ধরছেন, অক্সিজেন ধরছেন। তাহলে একই ক্ষেত্রে আপনার M1টা তাহলে কি হবে, অক্সিজেন হবে। তাহলে অক্সিজেনের কি ভর, তাহলে অক্সিজেনের ভর M1 কত হবে, এই যে 32 হবে, তাই না? তাহলে এই হলো 32। ক্লিয়ার? তাহলে এখন আপনার এটাকে আপনার কি করতে হবে, ইকুয়েশনে বসাইতে হবে, তাই তো? তাহলে ইকুয়েশন আমাদের কি, R1 বাই R2 ইকুয়াল টু √m2 বাই কি m1। তাহলে আমরা যদি লিখি R1 বাই R2 ইকুয়াল √m2 বাই m1, তাহলে R1টা আমাদের কত দেওয়া ছিল, R1টা হলো আমাদের কত 30, তাহলে এই হলো আমাদের 30, এই হলো আমাদের R2, এরপর আমাদের m2 বাই কি m1, তাহলে m2 বাই m1, তাহলে m2 আমাদের কত 44, তাহলে এই হলো 44। আর আমাদের অক্সিজেন কত 32, এই হলো আমাদের কি রুট। তাহলে জাস্ট খুব সিম্পল, তাহলে এখন আমাদের কি করতে হবে, যখন আমরা R2 এর মানটা বের করব তখন এটা কি হয়ে যাবে, উল্টায় যাবে, তাই না? তাহলে R2 √32 ডিভাইডেড বাই 44 ইনটু আমাদের কি হবে 30। তো অবশ্যই আমাদের ক্যালকুলেটর আছে, আমরা এটা ক্যালকুলেটর ইউজ করে খুব সিম্পলি আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। এটা ক্যালকুলেট করলে আমাদের সম্ভবত এইরকম একটা মান হবে 25.58 মিটার পার সেকেন্ড। যাই হোক, যদি আপনারা যদি ইকুয়েশন জানেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের আর এগুলা ম্যাথ করতে কোনো কি হবে না, সমস্যা হবে না, তাই না? ওকে, তাহলে এইটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। আমি জানি না যে আপনাদের এগুলা ম্যাথ করতে সমস্যা হচ্ছে কিনা বা বুঝতে কষ্ট হচ্ছে কিনা, যেহেতু আপনাদের এগুলা নাই। আচ্ছা, তাহলে এই ম্যাথটা আমরা খুব সিম্পলি বুঝতে পারলাম। খুব সিম্পল, দেখেন একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে অক্সিজেন গ্যাসের ব্যাপন হার, তাহলে আমরা একটাকে R1 ধরবো ব্যাপন হার, আরেকটা আমাদের বের করতে বলছে, আরেকটা কি ধরবো R2 ধরবো। তাহলে এখানে আমাদের যেহেতু গ্যাসের নামগুলো বলে দেওয়া আছে, আমাদের অন্য ডেটা দিয়ে দেওয়া নাই, তাহলে সেই গ্যাসের কি বের করতে হবে, আণবিক ভর। তো আমরা অক্সিজেনের আণবিক ভর কত 32, আমাদের কার্বন ডাই অক্সাইড কত 44, জাস্ট ইকুয়েশনে আমরা মানটা বসাই দিব, শেষ। খুব সিম্পল হিসাব। ক্লিয়ার? এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন এটাও আপনারা তাহলে পারবেন। এখানে বলা হয়েছে যে একই তাপমাত্রা ও চাপে
একই তাপমাত্রাও কি চাপে, তার মানে তাপমাত্রা এবং চাপটা কি সেম। চাপে কোন পাত্রের একই ছিদ্র পথে, কোন পাত্রের যে ছিদ্র পথটা আছে সেই একই ছিদ্র পথে একটি অজ্ঞাত গ্যাস, অজ্ঞাত মানে কি, জ্ঞাত মানে কি আপনার জানা, আর অজ্ঞাত মানে কি জ্ঞাতর বিপরীত, মানে আপনার অজানা, মানে একটি অজানা গ্যাস, যে গ্যাসের নাম আপনি জানেন না, আপনি জানেন না, আমিও জানি না, ওই অজ্ঞাত গ্যাস ও ক্লোরিনের পৃথক ভাবে, তাহলে ক্লোরিন আরেকটা গ্যাসের কিন্তু কি করে দিছে, নাম বলে দিছে, তাই না? তাহলে ওই ক্লোরিনের পৃথক ভাবে নিঃসরণ হার, তাহলে নিঃসরণের কি দেওয়া আছে, হার দেওয়া আছে, তাই না, 6.5। তাহলে ক্লোরিনের ঘনত্ব 36 হইলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব এবং আণবিক ভর কত? তাহলে দেখেন আমরা ইকুয়েশন কি জানি, আমরা ইকুয়েশন জানি আর সমানুপাতিক 1/√d, এটাই আমরা জানি। তাহলে আর সমানুপাতিক যদি 1/√d জানি, তাহলে আমরা কি R1/R2 ইকুয়াল √d2/d1, যেটা আমরা জানি, তাই না? তাহলে এখন বলা হয়েছে যে একই তাপমাত্রা ও চাপে কোন পাত্রের একই ছিদ্রপথে একটি কি অজ্ঞাত গ্যাস, তাহলে এটার কি ব্যাপন হার। তাহলে প্রথমেই যেহেতু আপনার একটি অজ্ঞাত গ্যাসের কথা বলা আছে, তাহলে আপনি এই অজ্ঞাত গ্যাসকে R1 ধরেন, কোনো সমস্যা তো নাই। আর এই ক্লোরিন যেটা দেওয়া আছে সেই ক্লোরিনটাকে আপনি কি ধরেন, R2 ধরেন, কোনো কি সমস্যা আছে ভাই? নাই। তাহলে একটি অজ্ঞাত গ্যাস R1, তাহলে R2, তাহলে অবশ্যই এই যে যে 6 আছে, তাহলে আমরা বলতে পারি R1 হলো 6 আর R2 হলো কত, 5, কোনো সমস্যা নাই। তাহলে R1/R2 এটাকে আমরা বললাম 6/5। এরপরে হলো আমাদের কি তাহলে D2, তাহলে আমরা R2 ধরছি কাকে, ক্লোরিনকে, খেয়াল করতে হবে, R2 ধরছি কাকে, ক্লোরিনকে। তাহলে এই যে ক্লোরিনের ঘনত্ব, তাহলে এইটাই কিন্তু ভাই আমাদের D2, তাহলে ক্লোরিনের ঘনত্বটা হলো কি D2, আর ওই অজ্ঞাতটা হলো কি D1। তাহলে D2 এটা কত 36, আর এই হলো D1, যেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। এখন আপনারা খুব ভাই খুব সিম্পলি আপনারা জানেন যে যেহেতু এখানে রুট ওভার আছে, তাহলে এটা কি করতে হবে, এইটাকে স্কয়ার করতে হবে, এটা কি করতে হবে, স্কয়ার করতে হবে। এটাকে যদি স্কয়ার করি আমরা, মানে বর্গ করি, তাহলে এই রুটটা কি হয়ে যাবে, উঠে যাবে, তাই না? এগুলো আপনার ম্যাথে শিখছেন। তাহলে যখন আমাদের এটাকে আমরা করব, তাহলে কি করতে হবে, আপনাদেরকে বোঝানোর জন্য ভেঙে ভেঙেই পড়াচ্ছি। তাহলে 6/5 এটার কি হবে, স্কয়ার। তো যখন আমি স্কয়ার করব, এই স্কয়ার করলে এই রুটটা কি হয়ে যাবে, উঠে যাবে। তাহলে যদি উঠে যায়, তাহলে তখন হবে এটা কি 36, তাহলে এটা হবে কি D1। তাহলে এইটাকে যদি আমি বর্গ করি, তাহলে এটা কত হবে, এটা 36/25 ইকুয়াল 36 কি D1। তো খুব সিম্পলি বুঝতে পারতেছেন, 36 আর 36 কি হবে, কেটে যাবে। তাহলে কেটে গেলে আলটিমেটলি আমাদের D1 এর মান কত হবে, 25। একটু খেয়াল করে দেখেন ভাই, তাহলে এখন আমাকে বলা হয়েছে ক্লোরিনের ঘনত্ব 36 হইলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব কত হবে। আমরা অজ্ঞাত গ্যাসের ঘনত্ব বের করে ফেলছি। এই D1টা হলো কি অজ্ঞাত গ্যাসের ঘনত্ব। তাহলে অজ্ঞাত গ্যাসের যদি ঘনত্ব হয়, তাহলে অজ্ঞাত গ্যাসের যদি আমাদের ঘনত্ব হয়, তাহলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব আমাদের D1 কত 25, আমরা বের করে ফেলছি। এখন দেখেন আপনাকে আরেকটা জিনিস জানতে চাইছে, আণবিক ভর কত হবে। তাহলে এই আণবিক ভরটা বের করার জন্য, তাহলে আণবিক ভর আমরা সমান কি জানি, এম জানি, কি জানি, এম। তাহলে এইটার জন্য একটা সূত্র আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো আণবিক ভর, আণবিক ভর এম ইকুয়াল টু 2d। এটা আমি জানি না এটা আপনাদের ক্লাসে এটা ছিল কিনা, এরকম একটা প্রুফ কিন্তু আগে কেমিস্ট্রিতে ছিল, ক্লাস 8 এর দিকে, হয়তো নতুন বই হয়তো এখন আর নাই, যে প্রমাণ করো কোন গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, কোন গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের কি দ্বিগুণ। এই যে ডিটাকেই হলো কি বলা হচ্ছে, ঘনত্ব, আর গ্যাস এই কারণে বলা হচ্ছে কি যে বাষ্প ঘনত্ব। তাহলে এই যে আণবিক ভর m ইকুয়াল টু 2 ইন্টু ডি, তাহলে এই যে m ইকুয়াল টু 2d, তাহলে আপনি এখন যেটা করতে পারবেন আণবিক ভর বের করতে পারবেন। তাহলে আমরা d কত বের করছি ভাই, 25। তাহলে 2 ইন্টু 25, দ্যাট মিনস
50। তাহলে এই গ্যাসটার ঘনত্ব হলো 25, আর যেটা অজ্ঞাত গ্যাস আমরা বলতেছি, তাহলে এই অজ্ঞাত গ্যাসের আণবিক যে ভর এটা 50 আর ঘনত্বটা হলো 25। আশা করি সবাই বুঝতে পেরেছেন। খুব সিম্পল, আমি আরেকবার বলে দিচ্ছি যে এখানে আমাদের যে কি আছে, নিঃসরণের হার আছে, তাহলে হারটা কি R1 বাই কি R2। তাহলে আমাদের ঘনত্ব, তাহলে ঘনত্বের ক্ষেত্রে আমাদের কি জানি যে R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার D2 বাই কি D1। জাস্ট মানগুলা বসাবেন, তাহলে মানগুলা বসাইলে আমাদের কি হচ্ছে, ঘনত্ব বের হয়ে যাচ্ছে। আর এরপরে আপনার নতুন আরেকটা জিনিস জানা লাগতেছে, সেটা হলো আণবিক ভর সমান সমান আমরা বলতে পারি যে এটা কি, যে ভর সমান এটা কি 2 ইন্টু কি D ঘনত্ব, দ্যাট মিনস 50। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা দুই টাইপের ম্যাথ শিখলাম। আচ্ছা, এরপর দেখেন এখানে বলা হয়েছে 100 মিলি আয়তনের একটি গ্যাস। আমি জাস্ট এখানে আপনাদেরকে তিনটা ইকুয়েশনের তিনটা ম্যাথ জাস্ট দেখাচ্ছি যে 100 মিলি আয়তনের একটি গ্যাস এ একটি সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে ব্যাপিত হতে 293 সেকেন্ড কি নাই সময় নাই। কত সময় নাই? 293 সেকেন্ড সময় নাই। তাহলে এই গ্যাসের জন্য একটি সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে একই আয়তনের, আয়তনটা এখানে তাপমাত্রা এগুলো সবকিছুই ফিক্সড দেখতেই পাচ্ছেন, এটা নিয়ে কোনো আমাদের চেঞ্জ করা হচ্ছে না। একই আয়তনের কার্বন ডাই অক্সাইড একই অবস্থায় ব্যাপিত হইতে 230 সেকেন্ড কি নাই সময় নেই। তাহলে এই গ্যাসের আণবিক ভর কি করো, নির্ণয় করো। এই গ্যাসের কি বের করো, তাহলে বুঝতেই পারতেছেন খুবই সিম্পল। তাহলে একটু আগে আমাদের যে ইকুয়েশন যেটা ছিল, তাহলে এখন আমাদের কিসের সাথে লাগবে, সময়। সময়ের সাথে আমাদের কার সম্পর্ক, ভরের সম্পর্ক। তাহলে এ গ্যাসের জন্য যদি আপনি সময় নেন, তাহলে এ গ্যাসের জন্য আমাদের ব্যাপিত হতে সময় কত, তাহলে এটাকে আমি সাপোজ কি নিলাম, T1 নিলাম। তাহলে T1 কত, 293 সেকেন্ড। একই আয়তনের কার্বন ডাই অক্সাইডের জন্য ব্যাপিত হতো কি 230 সেকেন্ড। তাহলে কার্বন ডাই অক্সাইডের জন্য আমি এটা কি ধরলাম, T2 ধরলাম। তাহলে T2 ধরলে আমাদের কার্বন ডাই অক্সাইডের জন্য কত, 230 সেকেন্ড, তাই তো। তাহলে আমাদের এই T1 T2 এর সাথে আমাদের এখন সম্পর্ক কার নিতে হবে, যেহেতু কার্বন ডাই অক্সাইড বলে দেওয়া আছে, তার মানে কি আণবিক ভরের সম্পর্ক। তাহলে আমাদেরকে কি বলা হয়েছে, এ গ্যাসের আণবিক ভর। তাহলে এ গ্যাসের আণবিক ভর হবে M1। কত হবে, M1। তাহলে এই M1টা আমাদের কি করতে হবে, বের করতে হবে। আর এই যে আমাদের কি আছে, তাহলে আমাদের যে কার্বন ডাই অক্সাইড যেটা, তাহলে কার্বন ডাই অক্সাইডের জন্য আমাদের M2। তাহলে কার্বন ডাই অক্সাইডের জন্য M2 কত আমরা আগেই জানি, সেটা কত 44। তাহলে এখন বলেন এটা পারবো না আমরা, এমন কেউ আছি? তাহলে একটু আগে আমরা ইকুয়েশনটা কি করে আসছি, শিখে আসছি যে আমাদের টি এর সাথে আমাদের এম এর যে কি সম্পর্ক। তাহলে আলটিমেটলি আমাদের কি হবে, আমরা কি জানি একটু আগে শিখছিলাম যে T2/T1 ইকুয়াল টু রুট ওভার M2 বাই কি M1। জাস্ট আপনাকে মানটা বসাইতে হবে আর কিছুই না, যে T2/T1 ইকুয়াল টু রুট ওভার M2 বাই কি M1। তাহলে আপনারা এটা একটু ক্যালকুলেটর দিয়ে একটু করেন, এটার অ্যান্সার আসবে আপনার 71.48। এরকম খুবই সিম্পল জিনিস। জাস্ট কি করবেন, ইকুয়েশনে মানটা বসাবেন। এখানে T1 এর মান দেওয়া আছে, T2 এর মান দেওয়া আছে, এখানে M1 টা বের করতে হবে আর M2 কি করতে হবে, বের করতে হবে। মানটা আসবে 71 পয়েন্ট সামথিং, এইরকম মান আসবে। ওকে, তাহলে এটা নিয়েও কারো কোনো সমস্যা নেই। আমরা তিনটা ম্যাথ করলাম। নেক্সট আমরা, আচ্ছা নেক্সট আপনাদের জন্য আমি জাস্ট একটা ম্যাথ হোমওয়ার্ক রেখেছি। আমরা যেগুলো করলাম যে একটি অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের 2.92 গুণ। তাহলে একটি অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের কি 2.92 গুণ। তাহলে অজ্ঞাত গ্যাসটা আণবিক ভর এবং কি করো, নাম বের করো। এটা আপনাদের হোমওয়ার্ক। এটা আপনারা এতক্ষণ আমি যেগুলো এই ইকুয়েশন দিয়ে যে ম্যাথগুলো করাইলাম সেগুলো বুঝে থাকলে অবশ্যই এটা আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আজকের আমাদের যে ক্লাসে যেটা ছিল যে ব্যাপন নিঃসরণ, তাহলে দেখেন একদম প্রথম থেকে যদি আমরা আসি, আশা করি আজকের ক্লাসটা সবার জন্য
তাহলে দেখেন আমরা সেই প্রথমে যেটা ছিলাম ব্যাপন, ব্যাপনের ডেফিনেশন, ব্যাপনের বৈশিষ্ট্য, এগুলো সবকিছু আমরা ভালো মতো শিখেছি। ব্যাপনের শর্ত, নিঃসরণ, ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য, গ্রাহামের সূত্র, গ্রাহামের সূত্র থেকে আমরা আবার কি করছি, ম্যাথমেটিক্যালি যে গেছি সেই জিনিসগুলো আমরা সলভ করছি, গাণিতিক সমস্যা বলি এগুলো আমরা সলভ করছি। তাহলে আশা করি কারো কোনো এগুলাতে সমস্যা নেই, সবাই সবকিছু ভালো মতোই করেছেন। আচ্ছা, ক্লাস শেষ করার আগে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ ২টা মিনিট কথা। সেটা হলো যে আপনারা আমাদের যারা ভর্তিগৃহীত স্টুডেন্ট তারা আ অনেকেই কিন্তু সিনসিয়ারলি এক্সাম দিচ্ছেন না। আপনাদের নাম্বার কিন্তু কম আসতেছে, তাই না? তাহলে একটু সিনসিয়ার হতে হবে ভাই। এটা অনলাইন দেখে ওইভাবে যে ঠিক আছে আছি, গুরুত্ব দিলাম না, কিন্তু এরকম করা যাবে না। এটা কিন্তু দেখেন যে আপনি নিশ্চয়ই বুঝতেছেন, আপনারা যারা স্কুলে পড়েন বা বিভিন্ন জায়গায় পড়েন, আমাদের কিন্তু আমরা ২ টা সপ্তাহ ক্লাস ওপেন রেখেছি, তাই না? সবাই দেখার জন্য। যেহেতু আমরা প্ল্যাটফর্ম নতুন আর আমাদের কারিকুলামও এই বছর নতুন। সো প্ল্যাটফর্ম নতুনই হবে। ওল্ড প্ল্যাটফর্ম হয়ে তো লাভ নাই। কারণ হলো যে আ ওল্ড প্ল্যাটফর্ম তো তাহলে তো এই কারিকুলামে তো আর তারা পড়ায় নাই, তাই না? তাহলে আমাদের কারিকুলাম নতুন, আমরা প্ল্যাটফর্মও নতুন। এই কারণে আমরা ২ টা সপ্তাহ ক্লাস ২ টা সপ্তাহ কিন্তু আজকে হলো যে মঙ্গলবার, তাহলে আমরা শনিবার থেকে শুরু করছি। তাহলে এই শুক্রবারের পরে কিন্তু আমাদের এই আ ওপেন ক্লাসটা বন্ধ হয়ে যাবে, তাই না? তাহলে তখন শুধু করতে পারবে যারা আমাদের ভর্তিগৃহীত স্টুডেন্ট। তো ভর্তিগৃহীত স্টুডেন্ট যারা আছেন তারা হলো যে এক্সাম গুলা একটু ঠিকঠাক ভাবে দিবেন, একটু সিনসিয়ারলি দিবেন। আর আরেকটা জিনিস হলো যে ভর্তিগৃহীত স্টুডেন্ট যারা আছেন তারা আ যেহেতু আজকে প্রায় ১০ দিন ১১ দিনের মতো আমাদের ক্লাস হচ্ছে। মোটামুটি সবার ক্লাসই পেয়েছেন। আশা করি সবাই কম্পারিজন বুঝতে পারতেছেন অন্য জায়গা থেকে, বা অনেকেই তো মানে স্কুল বা বাসায় টিচার বা যেটাই করেন সেটা পড়েন। তাহলে অবশ্যই হয়তো আপনি কম্পারিজনটা বুঝতে পারতেছেন। তাহলে যারা আছেন তারা একটু, যেহেতু আমরা নতুন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন। এটা বলতেই হচ্ছে। এটা বলতে অনেকে বলতে পারেন যে এটা খারাপের কোনো কিছু নাই। কারণ যেহেতু আমরা নতুন আসলে তো জান জানাইতে তো হবে, তাই না? তো আপনারা একটু চেষ্টা করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল তাদেরকে একটু বলার জন্য। আমাদের যে কার্যক্রম চলছে বা ওয়েবসাইটে যে আমাদের পরীক্ষাগুলা হচ্ছে, পরীক্ষাগুলার মার্কসও আপনারা দেওয়ার সাথে, সাথে দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে যে মজার, মানে কি বলবো, মানে এক্সক্লুসিভ যে ব্যাপারটা সেটা হলো যে আপনারা কিন্তু যে এক্সামটা দেন সেটার আবার ব্যাখ্যাটাও আপনারা কি হচ্ছে পেয়ে যাচ্ছেন। আপনারা এখানে স্লাইড দিয়ে এগুলা ক্লাসগুলা পাচ্ছেন। আবার কিন্তু লেকচার নোটসও আবার পিডিএফ আকারে কি পাচ্ছেন। তো যেহেতু আমরা প্ল্যাটফর্ম নতুন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আ যেকোনো জিনিস মানে বিগিনিং থেকেই শুরু করে, মানে আপনাদের ১ম যে শুরু, এই শুরু থেকে আসলে উপরে ওঠাটা কিন্তু সবকিছুতেই কষ্টের এবং অনেক সীমাবদ্ধতা থাকে। তো একটা সময় অবশ্যই ইনশাআল্লাহ আমাদের আ সেটআপ স্কুল অনেক বড় পর্যায়ে যাবে ইনশাআল্লাহ। আ আমি এখানকার একজন টিচার হিসেবে অবশ্যই আমি সেটআপ স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং এটা অবশ্যই একসময় বাংলাদেশের ৯ম শ্রেণী, ১০ম শ্রেণী নতুন কারিকুলামের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হবে। তো এটার জন্য আসলে আপনাদের সাপোর্ট এবং আপনাদের দোয়া বলেন, ভালোবাসা বলেন, এই জিনিসগুলা একটু লাগবে। তো একটু কষ্ট করে মন থেকে আপনারা একটু এটা করার চেষ্টা করবেন। আ সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন। আমিও যেন সুস্থ থাকি, এবং আমার বাবা-মার জন্য দোয়া করবেন, এবং আমিও দোয়া করি যে সকলের বাবা-মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজকের জন্য আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ বেঁচে থাকলে অবশ্যই আগামী মঙ্গলবার আপনাদের সাথে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।